কদিন ধরেই একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে চাকরির বয়স সীমা, চাকরিতে প্রবেশের বয়স সীমা কত হবে। এই নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সরকার টোটাল বিষয়টি আমলে নিয়েছে এবং আমলে নেওয়ার পরে তারা একটা কমিটি করেছেন। সেই কমিটি একটি প্রতিবেদনও জমা দিয়েছে সরকারকে। এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীকে। তিনি সোমবার সচিবালয়ের সাংবাদিকদের জানিয়েছেন যে এই কমিটি কি সুপারিশ করা হয়েছে বা করেছে সেটি হলো ছেলেদের জন্য ৩৫ বছর এবং মেয়েদের জন্য ৩৭ বছর করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তটা কেমন হলো সেখানে একটু পরে আসছি। তার আগে বলি, আসলে বয়স সীমা ব্যাপারটা নিয়ে বারবারই তর্ক বিতর্ক হয়। তার কারণটা হচ্ছে, আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি মেধার জন্য যখন আমরা একবার কথা বলি যে মেধার উপর ভিত্তি করে চাকরি হবে, সেখানে বয়স ব্যাপারটা অনেক সময় কিন্তু আমাদের তর্ক সৃষ্টি করে। মেধা, যোগ্যতা, বয়স সবসময় যে একেবারে সমান্তরালভাবে সবকিছু যাবে তা কিন্তু না। আবার আপনি যদি এখনকার পরিস্থিতি বিবেচনা করেন, সেখানে আমাদের এখনকার গত 15 বছরে চাকরিতে বেকারত্বের সমস্যা যে হারে বেড়েছে এবং চাকরিতে যোগদানের ক্ষেত্রে যে পরিমাণ বৈষম্য হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সংকটে যে পরিমাণ সেশন জট, করোনার ইস্যু আছে এবং পলিটিক্যাল রিক্রুটমেন্ট, সব কিছু নিয়ে যদি বলেন যে সমাজের এই 15 বছর বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু চাকরিতেই মিনিমাম তার যে একটা সুযোগ সুবিধা সেখান থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছে। সুতরাং বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় সিদ্ধান্তটা আপাতত ঠিকই আছে। দেখি আমরা কি হচ্ছে, কতটুকু দাঁড়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় হয়তো বা আবারও ব্যাপারটাকে বিবেচনায় আনা নেওয়া যেতে পারে। ডক্টর মারুফ মল্লিক, এই বিষয়ে আপনি কি বলবেন? চাকুরিতে বয়স সীমা পুরোপুরি তুলে দেওয়ারই পক্ষে। এখানে কোনো বয়সের বিধিনিষেধ থাকতে পারে না, যোগ্যতাই প্রধান। যোগ্যতা, হ্যাঁ। এবং পাশাপাশি যেটা হচ্ছে, রাষ্ট্র কিন্তু সবার চাকুরির সুযোগ সৃষ্টি করতে পারে নাই। আমাদের যে টোটাল ওয়ার্কিং ফোর্স আছে তার হয়তো বা কিছু অংশ সরকারি চাকুরিতে যায়, কিন্তু আবার উল্লেখযোগ্য একটি অংশ কিন্তু বেসরকারি চাকুরিতে যায়। তো বেসরকারি জব সেক্টরে কিন্তু বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, যে একটা ছেলে ভার্সিটির গ্রাজুয়েশন কমপ্লিট করে সে যেতে পারবে এবং সেখান থেকে কিন্তু সে অন্যান্য প্রতিষ্ঠানে আবার যায় বা অনেকে দেরিতে চাকুরিতে জয়েন করে। তো এই বিষয়ে যদি প্রাইভেট সেক্টরে যদি বয়সের সীমাবদ্ধতা না থাকে এবং সেটা ধরেন ভালো করছে, আমি মনে করি খারাপ করছে না। আমাদের শিল্প খাত, ব্যাংকিং সেক্টর, যেটা প্রাইভেট খাত আছে, সেইখানে যারা কাজ করছেন তারা তো দক্ষতা এবং যোগ্যতা নিয়েই কাজ করছেন। কেউ 40 বছরে চাকরিতে জয়েন করছেন, কেউ 35-এ করছেন। কিন্তু তার মানে এই না যে বেসরকারি খাতে বয়সের সীমাবদ্ধতা নেই মানে সবাই 35 বা 40-এ গিয়ে চাকরিতে জয়েন করে। সবাই কিন্তু চাকরিতে ঢুকে যাচ্ছে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই। তো আমি মনে করি সেক্ষেত্রে সরকারি চাকরিতে ওই নিয়মটা থাকা উচিত। আরেকটি বিষয়, সেটি হলো প্রফেসর সাইমা, উনি কিন্তু একটু উল্লেখ করেছেন, একটু ইঙ্গিত দিয়েছেন। আমরা দেখেছি বিসিএস দেওয়ার পরে ফলাফল ভালো করেছেন, কিন্তু শুধু রাজনৈতিক কারণে ভাইভা থেকে আউট হয়ে গেছেন। এদের সংখ্যা কিন্তু অনেক, এবং এই তরুণদের যে মনোপীড়া এবং যে বেদনা, এটা আসলে সীমা পরিসীমা নেই। এটা আমরা এখানে যারা 3 জন বসে রয়েছে, আমরা তাদের এই দুঃখ কষ্টকে বুঝতে পারবো। এইরকম উদাহরণ আপনি গত 15 বছরে বা 16-17 বছরে অজস্র দিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি, তারা দাবি করছেন যে তারা কেউ 3 বার বা 4 বার বিসিএস এর মৌখিক পরীক্ষা পর্যন্ত গিয়েছেন এবং তাদের লিখিত পরীক্ষায় ভালো মার্কস ছিল। মৌখিক পরীক্ষাতেও যে ধরনের প্রশ্ন করা হয়েছে যথাযথ উত্তর দিয়েছেন, কিন্তু তিনি কোনো ক্যাডারই পাননি, মানে নির্বাচিতই হন নাই। তার মানে কি, যে এরকম একটা মেধাবী ছাত্র যে 4 বার বা 3য়-বারের মতো গিয়ে মৌখিক পরীক্ষা পর্যন্ত গিয়ে পৌঁছেছে এবং প্রতিবারই সে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার মানে তার তো যোগ্যতা বা মেধার একটা স্তর আছে, যে কারণে উনি কিন্তু বারবার যেতে পেরেছেন। আপনি যেটা বললেন, মৌখিক পরীক্ষায় গিয়ে কোনো না কোনোভাবে হয়তো বা অবিচার বা বৈষম্যের শিকার হয়েছেন, যেই কারণেই কিন্তু এই যে বৈষম্য নিরসন যে ছাত্র আন্দোলনটা গড়ে উঠেছে, এটা যে কেবল আপনার এই মুক্তিযোদ্ধা কোটা বা কোটা বাদ দিতে হবে এইরকম কিন্তু কিছু না। আমাদের সমাজে সার্বিকভাবে, বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে আপনার একটা বৈষম্য ছিল, রাজনৈতিক বিবেচনা, নানা ধরনের বিবেচনা, এগুলার প্রেক্ষিতে শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হয়েছেন,
আমাদের কিন্তু যে টোটাল ওয়ার্কিং ফোর্স আছে, আমাদের যে জনমিতি বা আমাদের ডেমোগ্রাফিক ট্রেন্ড যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আমাদের কিন্তু এই যে একটু পেট মোটা ট্রেন্ড, মানে এই ওয়ার্কিং ফোর্স যারা 18 থেকে 65, আমরা যেটা বলি যে পেট মোটা, মাঝে স্ফীত হয়ে গিয়েছে, এদের সংখ্যা কিন্তু বেশি। আমি যতটুকু জানি প্রায় 40% হচ্ছে এই 24 থেকে 64 যারা কাজে নিয়োজিত থাকতে পারেন। এদের আবার একটা বড় অংশ কিন্তু বেকার। আমাদের দেশে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বেকার? আমরা বিভিন্ন সময় শুনেছি 4 কোটি মানুষ বেকার, ফর্মাল ইনফর্মাল এডুকেশন সহ। তো এই যে বড় একটা অংশকে কিন্তু আমরা কর্মযোগ্যে নিয়োজিত করতে পারছি না। এই যে আমাদের জনগণের যে আমরা বলছি বটে যে আমাদের যে 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ, বিশাল এই মানুষের বিশাল একটা অংশ যে কর্মক্ষম, সেটা ডিভিডেন্ড কিন্তু আমরা নিতে পারছি না। কারণ হচ্ছে ওই যে আমাদের কর্মক্ষেত্রে কিছু বৈষম্য হচ্ছে। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাই, এই বয়সের সীমারেখা বৃদ্ধির পাশাপাশি সরকারকে আরেকটা জিনিস ভাবতে হবে, যেটা হলো আমাদের মানে জব জেনারেট করা, এমপ্লয়মেন্ট জেনারেট করা, নতুন নতুন কিভাবে কর্মক্ষেত্র তৈরি হতে পারে, তরুণরা কিভাবে চাকরিতে যেতে পারে। এই যে শুধু সরকারি চাকরিতে যেতে হবে, সরকারি চাকরিমুখী যে প্রবণতা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলে আমি মনে করি। এর সাথে একটা ব্যাপার কি জানেন, আমরা চাকরির ক্ষেত্রে যেটা বলি যে একটা বয়সসীমার আসলেও যে একটা কখনো কখনো প্রতিবন্ধকতা হয়। দেখেন, তরুণদেরকে আমরা ডাইভার্সিটি নিয়ে কথা বলি, আমরা ইনক্লুসিভনেসের কথা বলি। তো চাকরির ক্ষেত্রে তরুণদের প্রয়োজন এই জন্য যে তাদের যে রিস্ক টেকিং একটা প্রোপেনসিটি থাকে, সেটা কিন্তু আপনি যত বয়স হবে তখন অনেক বেশি আমরা ক্যালকুলেটিভ হয়ে যায় এবং নিতে অতটা তারা যেভাবে নতুনকে দেখে, নতুন জেনারেশন, নতুন কনজিউমার সেক্টরের সাথে তারা কানেক্টেড থাকে, প্রবীণদের কিন্তু সেটা থাকে না। কিন্তু আবার প্রবীণদের যে প্রজ্ঞা থাকে 59-60, তাতে কি আপনার মনে হয় সে একজন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে? বরং সে তখন কিন্তু প্রজ্ঞায়, মেধায় অনেক বেশি পরিপক্ক। তো ডাইভার্সিটি যখন আমরা কর্পোরেট সেক্টরে, প্রাইভেটে বলি যে বোর্ডকে কম্বাইন করা হবে দুটা মিলিয়ে, তরুণ এবং প্রবীণকে মিলিয়ে, এবং সেটা যে স্যার যেটা বললেন যে এখানে একটা খুব বড় একটা অংশ যারা দেশের জন্য এখনো কন্ট্রিবিউট করতে পারে, তরুণদের, এবং এখানে সেটা নিয়ে আমার মনে হয় পুরো চাকরিতে যোগদানের বিষয়টাকে নিয়ে নতুন করে ভাবতে হবে নতুন বাংলাদেশে।